জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, রূপা হককে প্রধান উপদেষ্টা। জুলাই ঘোষণাপত্র নিয়ে দেশব্যাপী জনসংযোগ, সরকারের দৃশ্যমান উদ্যোগ প্রত্যাশা। বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বললেন মির্জা ফখরুল, মাথা নত না করার আহ্বান। সামরিক শক্তিতে বিশেষ অগ্রগতি বাংলাদেশের, বেড়েছে বিক্রেতা দেশের পরিধি। ছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ একুশের সংবাদের সাথে আছি আমি রিতা চৌধুরী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেলে। জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক সৌজন্য দেখা করতে গেলে তিনি বলেন, আগের 3টি জাতীয় নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, ছিল না বাক স্বাধীনতা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পুরো জাতি এখন বাক স্বাধীনতা ফিরে পেয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। মানিক শিকদারের রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য দেখা করেন ব্রিটিশ সাংসদ রূপা হক। সে সময় পরবর্তী জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ, অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার উদ্যোগ ও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান ব্রিটিশ এমপি রূপা হক। প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের উদ্যোগের অগ্রগতি তুলে ধরে জানান, প্রয়োজনীয় সংস্কার শেষে 2025 সালের ডিসেম্বর বা 26 সালের মাঝামাঝিতে নির্বাচন হবে। আওয়ামী লীগ আমলে 3টি নির্বাচনের অস্বচ্ছতা ও সংসদ সদস্যদের নানা অনিয়মের প্রসঙ্গ তুলে ধরে ড ইউনূস জানান, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডা চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী এবং এসডিজি বিষয়ক সিনিয়র সেক্রেটারি লামিয়া মোর্শেদের সাথে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে বৈঠক করেন ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন ও জনগণের কাছে তুলে ধরতে দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার জরুরি সংবাদ সম্মেলনে তারা জানান, জুলাই ঘোষণাপত্র নিয়ে কারোর দ্বিমত নেই, তবে আনুষ্ঠানিকভাবে বিএনপি থেকে এখনো কিছু জানানো হয়নি। মাহিলা ইসলামের রিপোর্ট। 24-এর গণঅভ্যুত্থানের স্বীকৃতি হিসেবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের জন্য সদ্য বিদায়ী বছরের শেষ দিনটি বেছে নিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। তবে অন্তর্বর্তী সরকার ঘোষণাপত্র প্রকাশের দায়িত্ব নিয়ে নিলে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে সময় বেঁধে দেন ছাত্রনেতারা। 4 দিন পর শনিবার এ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটি কি বিষয়ে, তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে, সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, জুলাই ঘোষণাপত্রের ঐক্যমত থাকা দরকার। প্রোক্লেমেশন নিয়ে কারো কোনো দ্বিমত নাই, হয়তো দৃষ্টিভঙ্গিগত অথবা কোনো শাব্দিক চয়নে কিছু পার্থক্য রয়েছে, এগুলো অলরেডি আমরা সলভ করতে পেরেছি। ড্রাফটিংটা একদম শেষ পর্যায়ে, যে কোনো সময় সরকারের উদ্যোগ অথবা সরকার যদি আমাদের আহ্বান করে আমরা বসতে প্রস্তুত। বেঁধে দেওয়া সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার যদি জুলাই ঘোষণাপত্র প্রকাশ না করে, তবে জনগণকে সাথে নিয়েই তা করা হবে বলে জানান ছাত্রনেতারা। কয়েকদিনের মধ্যে কার্যত কোনো দৃশ্য উদ্যোগ না দেখি আমরা সরকারকে সেখানে আরো জোর দাবি এবং মাঠ থেকে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কিভাবে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র জনগণের সামনে নিয়ে আসতে হয় সে বিষয়ে কঠোর কোনো কর্মসূচির দিকে যাব। মাহিলা ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত শুরু হয়েছে। সেই ষড়যন্ত্র বা চক্রান্তের কাছে বিএনপি মাথা নত করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে ৭১ সালে যারা স্বাধীনতা যুদ্ধ করেছিল সেই মুক্তিযোদ্ধারা সত্যিকার অর্থে গণতান্ত্রিক ও বৈষম্যবিহীন রাষ্ট্র চেয়েছিল। আজকে সবখানে বৈষম্য সৃষ্টি হয়েছে, দুর্নীতিতে ভরে গেছে। এ সময় বৈষম্য ও দুর্নীতি দূর করে জনগণের পার্লামেন্ট গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। আজকে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে। সেই চক্রান্তের কাছে আমরা কেউ মাথা নত করব। বাংলাদেশ যারা যুদ্ধ করেছিল শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্যে দিয়ে তারা সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশ সেখানে চেয়েছিল। তারা বৈষম্য বিশ্বাস করেনি, বিশ্বাস করতে তারা বৈষম্য বিহীন একটি রাষ্ট্র চেয়েছিল। গত এক বছরে সামরিক শক্তিতে বিশেষ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। অস্ত্র ভাণ্ডার আর সামরিক খাতে যুক্ত হয়েছে অত্যাধুনিক সব প্রতিরক্ষা সরঞ্জাম। সম্প্রতি সংবাদ মাধ্যম বিবিসিতে এদেশের সামরিক খাত নিয়ে বিশদ প্রতিবেদনে বিমান, যুদ্ধজাহাজ ও অস্ত্রের সংখ্যা নিয়ে আলোচনা করা হয়। বলা হয়, এসব সরঞ্জাম আমদানিতে বাংলাদেশ একসময় চীন নির্ভর হলেও এখন বাজেট বাড়ায় বিক্রেতা দেশের পরিধি বেড়েছে। আফসানা লীলা, ডেস্ক রিপোর্ট। সম্প্রতি বিবিসির প্রতিবেদনে বাংলাদেশের সামরিক শক্তির বিশদ তথ্য উঠে আসে। এতে বলা হয়, এক বছরে অনেকটাই এগিয়েছে দেশটির সামরিক খাত। সামরিক খাত নিয়ে তথ্য সংগ্রহ এবং গবেষণা করে বিশ্বে সুপরিচিত এমন প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের বরাত দিয়ে বিবিসি জানায়, ২০২৪ সালে বিশ্বের সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশ ৩৭তম। ১৪৫টি দেশের মধ্যে ২০২৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৪০তম। ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে। বিগত ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অধিবেশনে তৎকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে রাশিয়া, চীন, তুরস্ক, ভারতসহ সমরাস্ত্র শিল্পে উন্নত বিভিন্ন দেশ থেকে অস্ত্র কেনা হচ্ছে। অস্ত্রের জন্য বাংলাদেশ দীর্ঘদিন ধরেই চীনের ওপর নির্ভরশীল থাকলেও সম্প্রতি তুরস্ক সহ পশ্চিমা কয়েকটি দেশ এই তালিকায় যুক্ত হয়েছে। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত অস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ২৮তম। বাংলাদেশ সেনাবাহিনীর ভাণ্ডারে কী ধরনের সমরাস্ত্র আর যুদ্ধ সরঞ্জাম রয়েছে সে বিষয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার ও ওয়ার পাওয়ার বাংলাদেশের তথ্য অনুযায়ী বিমান রয়েছে ২১২টি, হেলিকপ্টার ৭৩টি, ড্রোন ৪৪টি, সাবমেরিন ২টি, নৌযান ১১৭টি, ট্যাঙ্ক ৩২০টি, জলকামান ৪৬৪টি, রকেট লঞ্চার ৭৭টি। এছাড়া তুরস্ক থেকে কামানের গোলা, রকেট প্রতিরক্ষা ব্যবস্থা, সাজোয়া যান, মাইনসহ সুরক্ষাকারী যানও কিনেছে বাংলাদেশ। ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নে বাংলাদেশ অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করছে। চীনের সমরাস্ত্রের দাম তুলনামূলক কম থাকায় আগে প্রধান বিক্রেতা চীন থাকলেও সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় পশ্চিমা অস্ত্র কেনার সামর্থ্য বেড়েছে বাংলাদেশের। চলতি অর্থবছরে প্রতিরক্ষা বাজেট রয়েছে প্রায় ৪২,০০০ কোটি টাকা। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে যা ছিল ৩৮,০০০ কোটি টাকা। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। যুক্তরাজ্যে বিনামূল্যে হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ী ফ্ল্যাটে বসবাস, নতুন বিতর্কে টিউলিপ। আবার আমন্ত্রণ ২১ সংবাদে। যুক্তরাজ্যে বিনামূল্যে প্রায় ১০ কোটি টাকার ফ্ল্যাট পেয়েছেন শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। এমন তথ্য উঠে এসেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসে। দেশটির ক্ষমতাসীন লেবার পার্টি মন্ত্রী টিউলিপকে লন্ডনে ওই ফ্ল্যাট উপহার হিসেবে দেন আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিব। ক্ষমতাচ্যুত হাসিনার ঘনিষ্ঠজনদের সঙ্গে যোগাযোগ ছিল ওই ব্যবসায়ীর। আফসানা লীলার, ডেস্ক রিপোর্ট। আবারও আলোচনায় টিউলিপ সিদ্দিক। তাকে নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসে উঠে এসেছে নতুন খবর। প্রতিবেদনে বলা হয়, টিউলিপকে লন্ডনে একটি ফ্ল্যাট দিয়েছেন আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিব। শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের সঙ্গে ওই ব্যক্তির যোগাযোগ ছিল। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিতে বলা হয়েছে, বিনামূল্যে পাওয়া ওই ফ্ল্যাট লন্ডনের কিংস ক্রস এলাকায় অবস্থিত।
2004 সালে 2 বেডরুমের ফ্ল্যাটটি দেয়া হয় তাকে। এর আগে 2001 সালে সেটি 1,95,000 পাউন্ড প্রায় 2,93,97,000 টাকা দিয়ে কেনা হয়। ফ্ল্যাটটির বর্তমান মূল্য প্রায় 9.5 কোটি টাকা। যুক্তরাজ্যের ভোটার নিবন্ধন সংশ্লিষ্ট নথি থেকে জানা গেছে, কিংস ক্রসের ওই ফ্ল্যাটে কিছুদিন বসবাস করেন টিউলিপ। এরপর বেশ কয়েক বছর সেখানে ছিলেন তার ভাই বোন। পার্লামেন্টের সদস্য হিসেবে টিউলিপের দাখিল করা আর্থিক বিবরণীতে 2 ফ্ল্যাট থেকে পাওয়া ভাড়ার কথা উল্লেখ রয়েছে। আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফের দুর্দিনে তাকে আর্থিক সহায়তা করেছিলেন টিউলিপের বাবা মা। তাই কৃতজ্ঞতা স্বরূপ একটি ফ্ল্যাট টিউলিপকে দিয়েছিলেন তিনি, এমন তথ্য উঠে এসেছে প্রতিবেদনে। বর্তমানে 70 বছর বয়সী আব্দুল মোতালিফ দক্ষিণ পূর্ব লন্ডনে বসবাস করছেন। টিউলিপকে বিনামূল্যে ফ্ল্যাট দেওয়ার খবর এমন সময়ে সামনে এলো যখন বাংলাদেশের 9টি প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ, শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব ওয়াজেদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। বাংলাদেশের সম্ভাবনাময় নানা খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্যের ব্যবসায়ীরা। একই সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণের আগ্রহের কথাও জানান তারা। বিষয়টিকে খুবই ইতিবাচক বলছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। এ সময় বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার নানা পদক্ষেপের কথাও জানান তিনি। হিরোজুমানের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে ব্রিটিশ বাংলাদেশি উদ্যোক্তাদের সংগঠন দ্য UKBCCI এর মতবিনিময় সভা। সভায় সংগঠনটির চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই বাংলাদেশে বিনিয়োগের আগ্রহের কথা তুলে ধরেন। We work between two countries for inward and outward investment. So, what you can see today, we brought almost 20 investors. There are Nepalese investors settled in England, and they are already successful business doing in China, India, and other countries. We have a group of Chinese people. We have professors, teachers. They come here, and a group of people from China also came here with us. And some of them are Hong Kong-based Chinese who migrated in England, and they want to source their product from Bangladesh. যুক্তরাজ্যের ব্যবসায়ীরা বাংলাদেশে বছরে $500 মিলিয়ন বিনিয়োগ করতে পারেন। Compared to China and other countries surrounded us, so they find opportunity here because of the textile garments and all these business. You need human resources, and human resources is good and reasonably priced. যুক্তরাজ্যের ব্যবসায়ীদের স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। জানান, নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, বাড়ছে রেমিটেন্স ও রপ্তানিও। কথা বলেন পাচার হওয়া অর্থ ফেরতের প্রক্রিয়া নিয়েও। We also need international support in that, is to recover part of this lost assets. We estimate that the banks have been robbed systematically to the tune of about 2.5 lakh crore, that is 2.5 trillion taka. We are in touch with foreign governments, including ISCCC from the British government. They're very helpful. বাংলাদেশ সফর করছে যুক্তরাজ্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল, সাথে আছে ব্রিটিশ এমপি রূপা হকও। হিরোজুম্মান, 21 টেলিভিশন, ঢাকা। সোনালী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। পর্ণ তারকাকে ঘুষের মামলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন বিচারক। তবে এতে তার কারাদণ্ড নাও হতে পারে। 10 জানুয়ারি এ বিষয়ে আদেশ দেওয়া হবে। আর এর 10 দিন পর দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। তবে নিউ ইয়র্কের বিচারক কারাদণ্ড বা জরিমানা না দিয়ে শর্তহীন খালাস দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। এছাড়া আদেশে লিখেছেন ট্রাম্প সশরীরে কিংবা ভার্চুয়ালি শুনানিতে অংশ নিতে পারবেন। এর আগে সামাজিক মাধ্যমে দেয়া একটি পোস্টে ডোনাল্ড ট্রাম্প নিজের মামলা সম্পর্কে বলেছিলেন, এগুলো সাজানো পরিহাস। ট্রাম্পের বিরুদ্ধে 34টি অভিযোগ আনা হয়েছিল। খেলার সংবাদ।
শেষ হয়েছে বিপিএল এ ঢাকার প্রথম পর্ব। চায়ের রাজ্য সিলেটে অনুশীলন শুরু করেছে দলগুলো। সবার আগে নিজের শহরে পা রেখেছে সিলেট স্ট্রাইকার্স। যদিও পয়েন্টের খাতাই খোলা হয়নি সিলেটের, তবে নিজেদের মাঠে পারফরমেন্সে বদল আনতে চায় স্বাগতিকরা। অনুশীলনের পুরোটা সময় সিরিয়াস দেখা গেছে খেলোয়াড়দের। এদিন অনুশীলন করেছে অন্যান্য দলও। পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখতে মুখিয়ে রংপুর। ঢাকার 3 ম্যাচের সবকটি জিতেছে তারা। 4 পয়েন্ট নিয়ে 2 নম্বরে খুলনা, 1টি করে ম্যাচ জিতেছে চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী। সিলেটের পাশাপাশি খাতা খোলা হয়নি ঢাকারও। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, রূপা হককে প্রধান উপদেষ্টা। জুলাই ঘোষণাপত্র নিয়ে দেশব্যাপী জনসংযোগ, সরকারের দৃশ্যমান উদ্যোগ প্রত্যাশা। বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, বললেন মির্জা ফখরুল, মাথা নত না করার আহ্বান। সামরিক শক্তিতে বিশেষ অগ্রগতি বাংলাদেশের, বেড়েছে বিক্রেতা দেশের পরিধি। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।